নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। প্রতি বছর 25শে অগস্ট থেকে শুরু করে 8ই সেপ্টেম্বর পালিত করা হয় ন্যাশনাল আই ডোনেশন ফর্টনাইট, যেটি দাতাদের উৎসর্গকে সম্মান জানায় এবং চক্ষু দান করার জন্য প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করে। চক্ষুদান মহৎদান, এটা কিন্তু কোনো সাধারণ স্লোগান নয়, এটি জীবনের পরে আলো জ্বালিয়ে রাখার একটা প্রতিশ্রুতি। আমাদের প্রত্যেককেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু কেমন হয় যদি আমরা চলে যাওয়ার পরও কারোর জীবনে একটু হাসি ফোটাতে পারি, কিংবা ধরুন কারুর চোখের মধ্যে আলো জ্বালাতে পারি। আর এই চক্ষুদান আমাদের সেই শক্তি দেয়। এটা কিন্তু কোনো সাধারণ চিকিৎসা নয়, কেবল একটা চিকিৎসা পদ্ধতি নয়, এটি মানবিকতার উত্তরাধিকার এবং এটি করুণার সবচাইতে উজ্জ্বল একটা প্রতিচ্ছবি। তাই আজকে আমরা আমাদের আলোচনায় এগিয়ে যাব এবং আমাদের আলোচনাকে আলোকিত করতে আজকে আমাদের সাথে রয়েছেন দুই বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ। স্বাগত জানাই ডক্টর সোহম বসাক এবং ডক্টর রাজশেখর পালকে। নমস্কার। সুস্বাস্থ্যে আপনাদের স্বাগত জানাই। নমস্কার। এবং অবশ্যই আছেন দর্শক বন্ধু, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের মনের কথা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের কাছে বহুমূল্য। অবশ্যই আমাদের ফোন করুন, স্ক্রিনে যাওয়া নম্বরে আপনাদের প্রশ্নের অপেক্ষায় আমরা থাকব। প্রথমেই ডক্টর বসাক, আপনাকে দিয়ে শুরু করা যাক। ধরুন আমরা জানি যে আলো ঢোকার জন্য একটা দরজার প্রয়োজন রয়েছে, দরজা বন্ধ থাকলে তো আলো ঢুকবে না। সোজাসুজিভাবে জিজ্ঞেস করছি যে কর্নিয়াটা কি জিনিস, কর্নিয়া কি সেই দরজা, তার কাজটাই বা কি? ঠিক, তো কর্নিয়া বলতে আমরা যেটা সহজ ভাষায় বাংলা ভাষায় যেটা চোখের মণি বলতে যেটা বুঝি সেইটা। এটা খানিকটা ভাবতে পারেন ঘড়ির কাঁচের মতো স্বচ্ছ একটি গোলাকার অংশ যেটি চোখের সামনে থাকে। আলো সর্বপ্রথম এখান দিয়েই চোখের ভেতরে প্রবেশ করে এবং শেষে এটা রেটিনা, যেটা চোখের পর্দা, সেখানে যায়। তারপরে সেখান থেকে সেই সিগন্যালগুলো আমাদের মস্তিষ্কে পৌঁছে, সেইখানের থেকে আমরা ছবিগুলো দেখতে পারি। বেশ, তো বিভিন্ন রোগে যখন এই আমরা ছবির সাহায্যেও দেখে নিতে পারছি। হ্যাঁ, ছবির সাহায্যে দেখে নিতে পারছি, তাহলে একটু মানুষের বুঝতে সুবিধা হবে। একদমই তাই। এইটা আমাদের নর্মাল কর্নিয়া। যদি একটু ডায়াগ্রামেটিক্যালি ভাবে বোঝায়, এইটা হচ্ছে একটা স্বচ্ছ কর্নিয়া, এরকম থাকা উচিত। আর বিভিন্ন রোগের ক্ষেত্রে দেখা যায় এই স্বচ্ছতা যখন নষ্ট হয়ে যায় তখন এই জানলাটা বেসিক্যালি বন্ধ হয়ে যায়, তখন আর আলো চোখের মধ্যে প্রবেশ করতে পারে না। ফলে লোকেদের দৃষ্টিশক্তি কমে আসে বা কখনো কখনো দৃষ্টিশক্তি একেবারেই হারিয়ে যায়। তাহলে বোঝাই গেলে একটা স্বচ্ছ কাঁচের মতন একটা জিনিস এটি। আচ্ছা, কর্নিয়া জনিত অন্ধত্ব ঠিক কি কি কারণে হতে পারে? মানে আজকে আমরা মূলত কর্নিয়া জনিত অন্ধত্ব নিয়েই যেহেতু আলোচনা করব, সেগুলো যদি ডক্টর পাল আপনি বলেন। বিভিন্ন কারণ হতে পারে। একটা ফটো আমরা দেখতে পারবো এখানে, যেখানে কর্নিয়া যেটা স্বচ্ছ ছিল সেটা কিভাবে ঘোলাটে হয়ে যাচ্ছে। বেশ, এটা ইনফেকশন হতে পারে, এটা যে কোনো আঘাত বা আঘাত জড়িত কারণে এটা হতে পারে, বা এটা জন্ম থেকেও হতে পারে, কোনো জন্মগত কারণের জন্যও এরকম হতে পারে। অ্যান্ড এই যে আমরা এখন ছবি দেখাচ্ছি, ছবির মধ্যে বিভিন্ন বিভিন্ন ধরনের ইনফেকশন দেখানো হচ্ছে, যেখানে ইনফেকশনের কারণে কর্নিয়া স্বচ্ছ থেকে অস্বচ্ছ বা ঘোলাটে হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা আমরা দেখাচ্ছি যেটা জন্মগত হেরিডিটারি কারণ যাকে বলা হয়, সেই কারণের জন্যে এই ছবিগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে কর্নিয়া কিভাবে ঘোলাটে হয়ে যাচ্ছে। আর কেরাটোকোনাস বলে এমন একটা রোগ হয় যার মধ্যে কর্নিয়ার যে আকার, সেই আকারটাই পাল্টে যায়। কর্নিয়া যেটা মূলত গোল হওয়ার কথা, সেটা কিন্তু গোল না থেকে একটা অন্য শেপ বা অন্য একটা আকার ধরে, যার ফলে দৃষ্টি বা ভিশন যাকে বলি আমরা, সেটা কমে আসে। বেশ, তাহলে বোঝাই গেল যে খুবই একটা কষ্টকর একটা পরিস্থিতি। এবং এই মুহূর্তে ডক্টর বসাক, এর পরিসংখ্যানটা কি? তো পরিসংখ্যান আমাদের কাছে যেটা জাতীয় স্তরে যে ডেটা যেগুলো আছে, স্ট্যাটিস্টিক্স 2019 সাল থেকে সরকারি ডেটা বলছে যে ছানির পরেই দ্বিতীয় অন্ধত্বের কারণ হচ্ছে কর্নিয়াজনিত অন্ধত্ব। প্রায় আমাদের দেশে 10 লক্ষ লোকেরা কর্নিয়াজনিত অন্ধত্বে তাদের সমস্যা ভুগছে। তার মধ্যে 2 চোখে অন্ধ লোকের সংখ্যা প্রায় 4 লাখেরও বেশি। আর 50 বছরের নিচে যদি দেখা যায়, এই পপুলেশনে কিন্তু কর্নিয়াজনিত অন্ধত্ব হচ্ছে অন্ধত্বের প্রধান কারণ।
তো এই পপুলেশনে প্রায় 37% লোকের যে অন্ধত্ব সেটা কর্নিয়াজনিত কারণেই হচ্ছে। তো সংখ্যাটা 10 লক্ষ মানে সারা দেশে প্রচুর লোক এই সমস্যায় ভুগছে। ভয়ঙ্কর একটা সংখ্যা অবশ্যই, এবং বোঝাই যাচ্ছে যে কিছু না কিছু একটা এর উপায় আমাদের বার করতেই হবে। আর এই সংখ্যাটা স্ট্যাটিক নয়, প্রত্যেক বছর এইটার সাথে আমাদের প্রায় 25 থেকে 30 হাজার লোক এই রোগে আরো আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু আমরা চাইলেই কিন্তু এই সংখ্যাটাকে আরো একটু কমিয়ে ফেলতে পারি। সেই প্রসঙ্গেই যাব ডক্টর পাল। চক্ষুদান বলতে আমরা কি বুঝি? সেই চক্ষুদান, যাকে কেরাটোপ্লাস্টিও বলা হয়, এর মধ্যে একটা মরার পর মানুষ নিজের চোখের দান করতে পারে। কিভাবে করবে সেগুলো ডিটেলস আমরা জানাবো। যখন মানুষ মরে যাচ্ছে, সে চাইলেই নিজের, অ্যাকচুয়ালি তার নয়, তার যে নিয়ারেস্ট তার যে পরিজন যারা আছেন তারা যদি চান তাহলে তারা ওনার চোখ দানের জন্যে করতে পারে। এবার একটা চোখ একসাথে দুটোই চোখ দান করা হয়, একসাথে দুটোই চোখ দান করা হয়। অ্যান্ড তারপরেই ইনিশিয়ালি স্টার্টিংয়ে আমরা কি বলি যে যখন মরছেন, মরার সঙ্গে সঙ্গেই যে সবথেকে কাছের আই ব্যাংক আছে সেই আই ব্যাংকে অবশ্যই ফোন করার পর জানানো যে এরা মৃত হয়েছে। অ্যান্ড বাকিটা সবকটাই আমরা আই ব্যাংক আছে, সেই আই ব্যাংকের টেকনিশিয়ানস আছেন, ডক্টরস আছেন, যারা 24/7 24 ঘন্টা সব সময় রেডি আছেন নিজের টিমের সাথে চক্ষুদান নেয়ার জন্যে, চোখ নেয়ার জন্যে। ব্যাংক তো আমরা জানি একটা জায়গা যেখানে কোনো জিনিস সংগ্রহ করা হয়, রাখা হয়। ডক্টর বসাক, আসছে আপনার কাছে। আই ব্যাংকে বলতে কি চোখ পুরো সংগ্রহ করা হয়, চোখের কর্নিয়া রাখা হয়? আই ব্যাংক বলতে আমরা ঠিক কি বুঝি, বা কোনো নাম্বার আছে কিনা যেখানে সাধারণ মানুষ যোগাযোগ করতে পারে, বা কিভাবে তারা জানবে যে কোন আই ব্যাংকের কাছে তারা যাবে? তো আই ব্যাংক বলতে আপনি যেটা বলছেন সংগ্রহ করা, আই ব্যাংকের কাজ কিন্তু শুধু সংগ্রহ করাতেই সীমিত নয়। তো ফোন করলে, যেটা ডক্টর পাল বলছিলেন, ফোন করলে আই ব্যাংকের টিম পৌঁছে যায়, সেখান থেকে কর্নিয়া সংগ্রহ করা হয়। এখন মূলত আমরা শুধু কর্নিয়াটুকুই সংগ্রহ করি। আগে যেমন পুরো চোখের পুরো গোলকটাই নেওয়া হতো, এখন আর সেটা করা হয় না, শুধুমাত্র কর্নিয়া, যেটা চোখের সামনের অংশ, শুধু ওইটুকু অংশই নেওয়া হয়। এবার আই ব্যাংক আসার পরে আরও কিছু প্রক্রিয়া আছে যেগুলো আমাদের করতে হয়, যেমন টিস্যু গ্রেডিং আর ইভ্যালুয়েশন। আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে আর সেল কাউন্টের মাধ্যমে কোন কর্নিয়া কোন রোগের জন্য উপযোগ, সেইভাবে সেটাকে আমরা গ্রেডেশন করি। তারপরে সেটাকে বিভিন্ন স্পেশাল স্টোরেজ মিডিয়া, কিছু ফ্লুইড আছে যেখানে কর্নিয়াগুলোকে সুরক্ষিত রাখা হয়, 4 থেকে 14 দিন অবধি সেগুলোকে রাখা যেতে পারে। আর তারপরে সেগুলো আমরা কর্নিয়া সার্জনদের কাছে ডিস্ট্রিবিউশন করে থাকি। এছাড়াও ট্রেনিং আর লোকেদের মধ্যে এই যে কর্নিয়া দান সম্বন্ধে বা চক্ষুদান সম্বন্ধে তথ্যগুলো পৌঁছে দেওয়া, এই পুরো ব্যাপারটাই কিন্তু আই ব্যাংকের। খুব সুন্দর সিস্টেম্যাটিক এবং একটা এলাবোরেট প্রসেস। আসছি আপনার কাছে ডক্টর পাল, যে ঠিক কোন কোন মানুষরা চক্ষুদান করতে পারেন বা কারা করতে পারেন না, সেটা সাধারণ মানুষ বুঝবেই বা কি করে? চক্ষুদান সবাই করতে পারে। যদি স্টার্ট করি আমরা বয়সের লিমিট থেকে, বয়স হচ্ছে 2 বছরের ওপরে, যেটা আমাদের বইতে লেখা আছে 2 বছরের ওপর। আর শেষ সীমা এন্ড লিমিট বলে কোনো বয়সের নেই, শেষ নেই, সবাই দান করতে পারেন। কাদের চোখ দান করা, আপনি চোখ দান করছেন, আই ব্যাংকের ওখানে স্টাফেরা গেল, কোনো চক্ষু দান এমন হবে না যেটা না করা হবে। কিন্তু কিছু কিছু কন্ডিশনস, কিছু কিছু এরম কারণ আছে যেই চক্ষুগুলো আমরা ইউজ করতে পারবো না। সেরম কারণ হলো যদি কারো ভাইরাল হেপাটাইটিস বা এইডস, যে কোনো জন্ডিস হলে আপনি বলছেন? অ্যাকচুয়ালি জন্ডিস নয়, এটা মূলত বিশেষ কোনো ব্লাড রিলেটেড জিনিস যেটা ছড়াতে পারে। আমি যদি সাপোজ চোখ কারোর মধ্যে লাগাচ্ছি আর তারপরে সেটা তার থেকে ছড়িয়ে যাচ্ছে, সেটা ডেফিনেটলি চাওয়া হবে না। তাই জন্য যখন ব্লাড ডোনেশন, আই ডোনেশনের যখন কলে যখন যাওয়া হয়, তখন এটা খুব ইম্পর্টেন্ট যে ব্লাড কালেক্ট করতে হয় যে মৃত মানুষের থেকে, সো দ্যাট আমরা সেটা পরীক্ষা নিরীক্ষা করতে হয়। বিভিন্ন টেস্টস আছে, HIV, হেপাটাইটিস B, C, তারপরে সিফিলিস, TPH, এগুলো আমরা করি। কনফার্ম করার পর
দেখা হয় যে এই চোখটা ইউজ করা যাবে কি যাবে না। সাপোজ পজিটিভ এলো, এমন নয় যে এটাকে মানে বাদ দিয়ে দেওয়া হবে, তখন এটা গবেষণা বা রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের জন্য এটা ইউজ করা হয়। কারণ চোখ এতটাই মূল্যবান যে প্রত্যেকটা চোখই কোনো না কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা ডক্টর বসাক, আপনি যদি বলেন যে চোখ দান করলে একজন দৃষ্টিহীন মানুষ কিভাবে উপকৃত হতে পারে? তো সব দৃষ্টিহীন মানুষ এর ক্ষেত্রে এই চোখদানের অপারেশন বা কেরাটোপ্লাস্টি বা কর্নিয়া গ্রাফটিং বলি, এটা শুধু যারা কর্নিয়াজনিত ব্লাইন্ডনেসে যাদের আক্রান্ত তাদের ক্ষেত্রে এই জিনিসটা, এই ট্রিটমেন্টটা সাকসেসফুল হবে। তো বেসিক্যালি আমরা অপারেশনের মাধ্যমে যেটা করে থাকি, পুরো কর্নিয়া বা কর্নিয়ার পার্শ্বিক গ্রাফট, এখন পুরো কর্নিয়া সব ক্ষেত্রে পুরোটা চেঞ্জ করতে লাগে না, যেই লেয়ারগুলো আক্রান্ত হয়েছে রোগে শুধু সেই লেয়ারগুলোকে আমরা বাদ দিয়ে যেটা আমরা চোখ দান করার থেকে যে ভালো লেয়ারটা পেলাম সেটা অপারেশনের মাধ্যমে সেই জায়গাটাতে সার্জারি করে লাগিয়ে দেওয়া হয়। করলে আবার যেটা আপনি যেটা প্রথমে বলছিলেন যে চোখের আলো ঢোকার যে দরজা বা জানলা সেটা তখন আবার খুলে গেল। আচ্ছা এবার একটু জেনে নেব যে মানে চোখ দান করার জন্য ঠিক মৃত্যুর কত তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে? বহু মানুষ কিন্তু বুঝতেই পারেন না যে কখন আই ব্যাংকের সাথে, আপনি যেটা বললেন যে আমাদের আই ব্যাংকের সাথেই যোগাযোগ করতে হবে, কত তাড়াতাড়ি সেটা করবে? সময়সীমা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব, বিকজ মানে এখানে হচ্ছে যতটা সময় পেরিয়ে যাবে ততটা কিন্তু চোখের যে একটা মানে পচে যাচ্ছে সেই সিস্টেমটা চলে আসবে, যাকে আমরা বলি ডিকম্পোজিশন। 4 থেকে 6 ঘন্টা এটা স্ট্যান্ডার্ড টাইম সময় যেটা বলা হয়, এর মধ্যে ডোনেশন করা বেস্ট সময়। গরমকাল শীতকালের ব্যাপার আছে, কিন্তু 4 থেকে 6 ঘন্টার মধ্যে করলেই যথেষ্ট মানে ইউজ করার মতন অবস্থায় থাকবে। কিন্তু এটা বলার পরেও যত তাড়াতাড়ি সম্ভব নিয়ারেস্ট বা কাছের আই ব্যাংকে জানানোটা দরকার। দেখুন এটার সাথে একটা ছোট করে যদি অ্যাড করে দিই, যদি ঠান্ডা ঘরের ব্যবস্থা থাকে যেখানে মৃতদেহ যেটা একদম ঠান্ডা ঘরে যেখানে রাখছে, সেই ক্ষেত্রে 12 থেকে 24 ঘন্টা অবধিও এটা করা যেতে পারে। আর এর সাথেও একটা কথা তাহলে যোগ করে দেওয়া উচিত, এটা মানে সব মানে যখন মারা যাচ্ছে পেশেন্ট, কিছু কিছু জিনিস আমাদের করা উচিত। সাপোজ মানে ওদের মাথার উপর থেকে ফ্যানটা অফ করে দেয়া, ওদের চোখ বন্ধ রাখা, পারলে ভিজে তোয়ালে হোক বা ভিজে তুলো সেটা ওদের চোখের ওপরে রেখে দেয়া, এটা খুব ইম্পর্টেন্ট। কেন কি তখন ওটার মানে ময়েস্ট মানে জায়গাটা ভিজে থাকবে, তাহলে এটা আরও সময় পাবো। তবে দেখুন ডক্টর বসাক, যে কোনো মৃত্যুর সাথেই কিন্তু একটা কষ্ট জড়িয়ে রয়েছে। এটা খুব একটা সেন্সিটিভ সময়, সংবেদনশীল একটা মুহূর্ত, এবং সেই সময় পরিবার পরিজনরা কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে এগোবে, সেটাও একটা ব্যাপার। সেক্ষেত্রে তারা কিভাবে এগোতে পারে এবং তাদের মতামতটা বা তাদের অনুমতিটা ঠিক কতটা জরুরি, সেটা কিভাবে করবে তারা? তো আমাদের যেটা সরকারি যে গাইডলাইন্স আমরা ফলো করে থাকি, সেখানে অনুমতি শুধু ওই একটাই, পরিবার পরিজনরা যদি অনুমতি দেয় তাহলেই সেই চক্ষুদানটা ঠিকমতো করা সম্ভব। যদি যে ব্যক্তি মারা গেছেন সে যদি আগে তার ইচ্ছা থাকে কিন্তু তার পরিবার অনুমতি দিচ্ছে না, সেই ক্ষেত্রে আই ব্যাংক কিন্তু কিছু করতে পারে না। তো এখানে পরিবারের অনুমতিটাই সব থেকে বেশি জরুরি। আর ল বলছে যে কোনো একজন যদি বেঁকে বসে সেইখানে কিন্তু জোর করার কোনো জায়গা নেই, কারণ এটা একটা খুব সেন্সিটিভ আবেগের জায়গা, সেন্টিমেন্টের জায়গা। তো এখানে পুরো জিনিসটাকে আমাদের সম্মান করতে হবে, সবাই রাজি হলে তাহলেই কাজটা সুষ্ঠুভাবে এগোনো। এবং এইখানেই বোধহয় সব থেকে বেশি বড় চ্যালেঞ্জটা প্রত্যেক ডাক্তারের জন্য, যে আমরা কিভাবে মানুষকে আরেকটু মোটিভেট করতে পারি যাতে তারা এই ইয়েতে একটুখানি এগিয়ে যেতে পারে আর কি। পরের প্রশ্নে যাব যে চোখ দান করার পর মৃতদেহে কি কোনো রকমের কোনো বিকৃতি লাভ হয়? এটা একেবারে ভুল ধারণা যে মৃত্যুর পর যখন আমরা চোখ দান করে নিচ্ছি তখন কিন্তু বিকৃতি হচ্ছে। কেন কি এটা খুব মানে কসমেটিক্যালি একভাবে চোখ নেওয়া হয়, নেয়ার পর সেই জায়গাটাকে সুন্দরভাবে আবার থেকে তৈরি করে দেওয়া হয়। অনেকবার প্লাস্টিকের কনফর্মার্স মানে এমন মানে আর্টিফিশিয়াল জিনিসও থাকে যেটার আয়তন যেটা কমে গেছে সেটাকে আবার থেকে রিপ্লেস করে দিতে পারে। সো বিকৃতি হওয়ার কোনো কারণই নেই। এখনো কি মানুষের মধ্যে কোনো দ্বিধা আছে ডক্টর বসাক, আপনি কি মনে করেন? দ্বিধা তো প্রচুর আছে, অনেকে কুসংস্কার জনিত কিছু দ্বিধা আছে। অনেকে ভাবে যে চোখদান করলে হয়তো পরের জন্মে তাদের কোনো চোখের রোগ হবে
বা অনেকে ভাবে যে চোখের তাদের আগে থেকে যদি রোগ থাকে, কেউ যদি চশমা পরে বা কারোর চোখে ছানি অপারেশন হয়েছে এই ক্ষেত্রে, বা কারোর সুগার আছে বা ব্লাড প্রেশার বা রক্তচাপের রোগ আছে, তারা বুঝি চোখদান করতে পারে না। তো এগুলো সবই কিন্তু কোনো চোখদান করার ক্ষেত্রে এগুলো কোনোটাই বাধা নয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এর পরিসংখ্যান কি, কতগুলো মানুষ এগিয়ে এসছেন বা এর কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা রয়েছে ডক্টর পাল? ডেটা তো আছে। এর মধ্যে দেখা গেছে যে ওয়েস্টার্ন ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়া এরা আমাদের দেশের মধ্যে কিন্তু এগিয়ে। সেই জায়গা থেকে দেখতে গেলে পশ্চিমবাংলা বা আমরা ডেফিনেটলি কমে আছি, কিন্তু তবুও কোভিডের পর থেকে 2022, 23, 24-এর মধ্যে মানে চোখ কালেকশনের হার অনেক এখন বেড়ে গেছে। ডক্টর বসাক, আপনি কি মনে করেন যে ভবিষ্যতে দৃষ্টিহীন মানুষদের জন্য এই চোখ দানের যে প্রকল্প, এর গুরুত্ব কতটা বাড়বে বা কোথায় দাঁড়াবে এই গুরুত্ব? চোখদান এই মুহূর্তে কর্নিয়া ব্লাইন্ডনেসের চিকিৎসা বলতে আমরা শুধু কর্নিয়া গ্রাফটিং বা চক্ষু কর্নিয়া প্রতিস্থাপন এই সার্জারিটুকুই বোঝাই। তো আমরা যেহেতু এই প্রসঙ্গে বারবার ফিরে আসছি ডক্টর পাল, আসছি আপনার কাছে, কর্নিয়া প্রতিস্থাপন বা কেরাটোপ্লাস্টি এটা বলতে আমরা কি বুঝি? কোনো ছবি, কোনো ভিডিও সাহায্যে যদি আপনি আমাদের দর্শক বন্ধুদের সহজ করে একটু বুঝিয়ে দেন। তার আগে একটা ফোন নিয়ে নেব, দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ওনাদের সমস্যাটা জেনে আমরা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে যাব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুভাষ চন্দ্র মণ্ডল বলছি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। বেশ, বলুন, শুনছি। আমরা জানার সেটা হচ্ছে আমি মরণোত্তর দেহদানের জন্য অঙ্গীকার করেছি, সেক্ষেত্রে আলাদা করে কি চক্ষুদানের জন্য আবার যোগাযোগ করতে হবে? বেশ, খুব একদম খুব জাস্টিফাইড একটা প্রশ্ন উনি করেছেন। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, নমস্কার, একজন কথা বলছে কিন্তু। আমরা শুনছি, আপনি বলুন। নমস্কার, হুগলি জেলার বলাগড় থানা ইসাগুরু গ্রাম থেকে আমি মধুসূদন বিশ্বাস বলছি। আমার বয়স 68 বছর। আমি মরণোত্তর চক্ষুদান করতে ইচ্ছুক। আমার ও পজিটিভ গ্রুপের রক্ত, যদি সরকার সুযোগ দেয় তাহলে আমি সেই চক্ষুদান করতে ইচ্ছুক আছি। আরো একজন দর্শক বন্ধু। হ্যাঁ, বোঝাই গেল যে বহু মানুষ এগিয়ে আসছেন, আমাদের সচেতনতা কতটা বেড়েছে। ডক্টর বসাক, ব্যাপারে আপনি কি বলবেন? ঠিক, তো অঙ্গীকার করা খুবই ভালো। অঙ্গীকার করলে যেটা হয়, আপনার বা আপনার পরিবার পরিজনদের, পাড়াদের মধ্যে এই সচেতনতাটা বাড়ে। রুলের দিক থেকে আগে যেরকম বলছিলাম, অঙ্গীকারপত্র আমাদের সেই অর্থে কম্পালসারি নয়। আপনার মারা যাওয়ার পরে আপনার পরিবারের অনুমতিটা সব থেকে জরুরি। অঙ্গীকারপত্র যেটা সাহায্য করবে, ওটা আপনার পরিবারকে সেই মুহূর্তে, সেই আবেগের মুহূর্তে, সেই বেদনার মুহূর্তে মনে করিয়ে দেবে যে হ্যাঁ, আপনার এই ইচ্ছাটা ছিল। তখন তারা নিকটতম আই ব্যাংকে যোগাযোগ করে আপনার এই ইচ্ছাটা জানাবে, করে সেখান থেকে টিম আপনার বাড়িতে বা হাসপাতালে পৌঁছে যাবে। তো এইখানে হচ্ছে অঙ্গীকারের গুরুত্বটা, আপনার পরিবারকে সেই মুহূর্তে মনে করিয়ে দেওয়াটা। বেশ, সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে এই স্বচ্ছ অংশ দিয়ে হয়টাই বা কি, কেরাটোপ্লাস্টি জিনিসটা কি? ডক্টর পাল, কেরাটোপ্লাস্টির একটা আমরা ভিডিও দেখাচ্ছি। এখানে দেখানো হয় যে কিভাবে একটা মরার একটা টিস্যু, সেই টিস্যুটাকে একটা অস্বচ্ছ কর্নিয়াকে আমরা পাল্টে দিই। আর যেমন ডক্টর বসাক বললেন যে এই দেখুন, এর ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে কর্নিয়া যেটা পুরো সাদা হয়ে গেছে, আর এই সাদা কর্নিয়াটাকে কিভাবে আমরা এই 2 মিনিটের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে আপনি দেখবেন যে শেষে একটা সুন্দর দৃষ্টি ফিরে পাওয়া যাচ্ছে। বেশ, আর আর আমরা একটা কর্নিয়া থেকে কতজন মানুষ উপকৃত হতে পারে ডক্টর বসাক? তো এখন যেহেতু যেটা বলছিলাম পার্শ্বিক কর্নিয়া গ্রাফটের কথা, যে কর্নিয়া আমাদের বিভিন্ন লেয়ার আছে, তো রোগগুলো সবসময় পুরো কর্নিয়াতে হচ্ছে না, শুধু কোনো লেয়ারে সীমিত আছে। তো এখন আমরা পার্শ্বিক গ্রাফট করে থাকি। সেই ক্ষেত্রে একটা কর্নিয়া থেকে আমরা 2 জন মানুষের চিকিৎসা করতে পারি। সেইভাবে দেখা যাচ্ছে যে 1 জন থেকে 4 জনের ক্ষেত্রে একটা উপকার হতে পারে। তার মানে একজন মানুষ চক্ষুদান করলে সেখান থেকে 4 জন মানুষ উপকৃত হতে পারেন। আমাদের কোনো ভিডিও বা ছবির সাহায্যে আমরা কি সেটা একটু বুঝে নিতে পারি ভালো করে? ছবির সাহায্যে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে ড্যাল্ক বা অ্যান্টিরিয়াল কর্নিয়াল কেরাটোপ্লাস্টি। বেসিক্যালি এটা হচ্ছে চোখের
কর্নিয়ার সামনের লেয়ারগুলো যদি সমস্যা হয়ে থাকে সেখানে আমরা অপারেশনের মাধ্যমে শুধু সেই লেয়ারগুলোকে সরাই, ভেতরের যেটা আপনার নিজের লেয়ার, সেলের লেয়ার, সেটা আপনার নিজেরই থাকবে, শুধু সামনের লেয়ারটুকু আমরা বাদ দিয়ে সেটাকে রিপ্লেস করে থাকব। আর তার উল্টোটা হচ্ছে এন্ডোথিলিয়াল কেরাটোপ্লাস্টি বা পোস্টেরিয়র ল্যামেলার কেরাটোপ্লাস্টি। এখানে ভেতরের লেয়ারগুলো রোগে আক্রান্ত হয়ে থাকে, তো শুধু এই লেয়ারগুলোকে বাদ দিয়ে একটা পাতলা লেয়ার, মনে করুন 15 থেকে 80 মাইক্রনের মতো একটা খুব পাতলা লেয়ার মাইক্রোস্কোপের মাধ্যমে দেখে অপারেশনগুলো করতে হয়, শুধু ওই লেয়ারটুকুই করা হবে। তো বেসিক্যালি বুঝতেই পাচ্ছেন একটা কর্নিয়াকে আমরা দুভাগে ভাগ করে নিয়ে একই কর্নিয়া থেকে দুজন মানুষের উপকার করতে পারি এবং দুজনেই তাদের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রাখে। ডেফিনেটলি, নিশ্চয়ই সম্ভব। বেশ, সাধারণ মানুষ ডক্টর পাল অনেক সময় মনে করেন যে চোখ দান করা মানে পুরো চোখটাই বোধহয় তুলে নেওয়া হয়, সেইটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? যেরকম ডক্টর বসাক বললেন যে আজকাল আর গোটা চোখ মানে পুরো চোখটাই তুলে নেওয়ার মানে সিস্টেমটা কমে গেছে। আজকাল যেহেতু আমরা শুধু কর্নিয়াটাই বেশি নিই, তাই জন্যে পুরো চোখের প্রয়োজন হয় না। একটা ছবির সাহায্যে আমরা একটু দেখে নিই উনি কি বোঝাতে চাইছেন। এই যে দেখা যাচ্ছে যে ডান দিকে আমরা পুরো চোখ মানে এটাকে বলা হয় হোল গ্লোব, এই হোল গ্লোবটা আমরা তুলে রেখেছি। কিন্তু বেশিরভাগ সময় যেটা করা হয় সেটা হচ্ছে বাঁ দিকে যে লাল কাঁচের মধ্যে আছে, সেটা হচ্ছে মিডিয়া, এক ধরনের মিডিয়া যার মধ্যে এটা 4 থেকে 14 দিন অবধি কর্নিয়া যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন সেটা থাকতে পারে। বেশ, ডক্টর বসাক আসছে আপনার কাছে, যেহেতু এই ছবিটা আমরা দেখলাম একটু ভীষণ জানতে ইচ্ছে করছে যে চোখ নেওয়ার জন্য, কালেকশন করার জন্য যে টিম আসে সেই টিম এর কাজ কি, তারা প্রথমে কি করে এবং কিভাবে চক্ষু কালেকশন করে, এবং চোখের রোগীর চোখকে কিভাবে আবার নর্মাল অবস্থায় যাতে দেখে মনে হয় যে কোনো কিছুই হয়নি সেইটা কিভাবে সেই জিনিসটা ফিরিয়ে দিতে পারে। ঠিক, তো তাদের আই ব্যাংকের টিম বেসিক্যালি ফোন করলে আইদার আপনার বাড়িতে বা হাসপাতালে যেখানে যে মারা গেছেন উনি যেখানে আছেন ওখানেই পৌঁছে যাবে। প্রথম কাজ হচ্ছে সম্মতিপত্র। পরিবারের থেকে আমরা কনসেন্ট ফর্ম বা সম্মতিপত্রে সবাই রাজি সই করব, সেটা তারপরে আমাদের বাকি প্রসেসগুলো চালু হবে। সেখানে আমরা কিছু সাধারণ তাদের মেডিকেল হিস্ট্রি এইগুলো সম্বন্ধে একটু জেনে নিই, কখন মারা গেছেন সেই সময়গুলো, বয়স, এগুলো জেনে নেওয়া হয়। তারপরে আমাদের পদ্ধতি এই প্রসেসটা শুরু হয়। এটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি এটা এখন যেটা করা হয় শুধু কর্নিয়া আর তার চারপাশে স্ক্লেরা, কর্নিওস্ক্লেরাল বাটন বলে, শুধু এইটুকুকেই আমরা সংগ্রহ করে থাকি। তো এইখানে আমরা প্রথমে চোখটাকে ভালো করে ঢেকে নেওয়া হলো, নিয়ে তারপরে জাস্ট ইনস্ট্রুমেন্টসের মাধ্যমে, আর এটা যতটা সম্ভব স্টেরাইলভাবে করা হয় যাতে এইখানে এই প্রসেসের সময় যাতে কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা না থাকে। এটা ভিডিও দেখতে পাচ্ছেন, গোল করে শুধু ওইটুকু অংশই নিয়ে নেওয়া হলো, নিয়ে তারপরে এটাকে আমরা যেটা আগের ছবিতে দেখালাম ওই কাঁচের বোতলে মিডিয়া থাকে, স্টোরেজ মিডিয়া, সেইটার মধ্যে নেওয়া হলো। আর সবশেষে একটা আর্টিফিশিয়াল প্লাস্টিকের চোখের মাধ্যমে যেই জায়গাটুকু নেওয়া হয়েছে ওটাকে ঢেকে দেওয়া হয় যাতে কোনো মুখের বিকৃতি না ঘটে। তো এই পুরোটা সময় সাপেক্ষ ব্যাপার নয়, মোটামুটি একটা 20 থেকে 25 মিনিট, খুব বেশি হলে 30 মিনিট সময় লাগে। আর আপনার এর পরের যা তারপরে শ্মশানের যা পদ্ধতি আছে সেগুলোতে যাতে দেরি না হয় ওই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে শেষ করে দিই। মানে একদম হ্যাসেল ফ্রিভাবে জিনিসটা হয়ে যায় এবং বাকি কাজ অবশ্যই। যারা চশমা পরে ডক্টর পাল, বা যাদের চোখে ছানি আছে, বা ধরুন চোখ ট্যারা আছে যাদের, তারাও কি চক্ষুদান করতে পারে? চোখ চশমা পরা, ছানি থাকা, চোখে ট্যারা ভাব আছে, সবাই দান করতে পারেন। এটা নিয়ে কোনো দ্বিধা রাখবেন না যে এইগুলো মানে কন্ট্রাইন্ডিকেশন নয়। বেশ, আর মানে এই যে কন্ট্রাইন্ডিকেশনের কথা আপনি বললেন, তাহলে আরও একটা প্রশ্ন বারবার জানতে ইচ্ছে করছে ডক্টর বসাক, যে কোনো ধর্মীয় কারণে কোনো বাধা নিষেধ? ধর্মীয় কারণে আমরা যদি দেখি কোনো ধর্মে কিন্তু চোখ দান করা যাবে না এই কথাটি উল্লেখ নেই। সবাই দেখবেন সব ধর্মেই দান করার জিনিসটা সবসময় সবাই বলে যে দান করো, মানুষের উপকার করো, এই জিনিসটা এগিয়ে রাখা। এটা সম্ভবত মহত্তম দান বলতে পারেন, যেখানে আপনি মারা যাওয়ার পরে, আপনি চলে যাওয়ার পরেও আপনার জন্য অন্য আরও দুজন পৃথিবীটা দেখতে পেল বা তাদের জীবন আলোকিত হলো। তো এর থেকে বড় দান আমার মনে হয় না যে আর কিছু হতে পারে। এবং পরিবারের যারা রয়েছেন তাদের জন্য এটা একটা খুব গর্বের জিনিস যে তাদের ফ্যামিলি থেকে কেউ না কেউ এই জিনিসটা মহৎ কাজটি করছে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যালো, হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন, শুনছি। আমি আরামবাগ থেকে চঞ্চল সরকার বলছি। বলুন। আমার বয়স এখন 62। আমার দুটো চোখই মাইক্রো সার্জারি হয়েছে সাথে। তো আমি মরণোত্তর চক্ষুদান করতে চাই, এর জন্য আমাকে এখন কি করতে হবে? বেশ, খুব ভালো লাগছে এই মহৎ প্রচেষ্টায় আপনি আমাদের সঙ্গ দিয়েছেন। ডক্টর বসাক, আপনি এ ব্যাপারে কি বলতে চান? তো এখন আপনি যেটা করতে পারেন, একটা অঙ্গীকারপত্র করে রাখুন। তাহলে আগে যেটা বলছিলাম, এই অঙ্গীকারপত্রটা আপনার পরিবারের কাছে থাকবে। আপনি মারা যাওয়ার সময় তারা এটা দেখে মনে করবে আপনার এই মুহূর্তে করার কিছু নেই। আপনি এটা বারবার আপনার বাকি যারা পরিবার পরিজনরা আছে তাদেরকে এই কথাটা বলতে থাকবেন, কারণ যখন চোখদান করা হবে তখন আপনি আর এই জগতে নেই। তো এখানে পরিবারের সব থেকে দায়িত্বটাই সব থেকে বেশি হয়ে দাঁড়ায়। অবশ্যই, এবং সেক্ষেত্রে দাতার এই যে একটা বড় ভূমিকা রয়েছে সেটা আমরা কখনোই নেগলেক্ট ইগনোর করতে পারি না। এই যে অঙ্গীকারপত্র বলতে কি যে কোনো চিঠি লিখে দিলে হবে নাকি কোনো প্রপার ফর্ম আছে ডক্টর বসাক? ফর্মও আছে, চিঠি লিখলেও হবে। এটা সেই অর্থে এটা কোনো লিগ্যাল ডকুমেন্ট নয়। অঙ্গীকারপত্র মানে এটা আপনার ইচ্ছা অন্যদেরকে জানানো যে আমি চোখদান করতে চাই। আমাদের দেশে এখন ওই নিয়মগুলো নেই। বিদেশে যেমন নিয়ম আছে যে ড্রাইভিং লাইসেন্সের সাথে অটোমেটিক্যালি তারা তখনই কনসেন্ট নিয়ে নেয়, এই অঙ্গীকারটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, তখন আর পরিবার পরিজনের পারমিশন নিতে বা তাদের সম্মতি লাগে না। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেল, টিম চলে এসে তখনই ওটা করে নেওয়া হয়। আমাদের দেশে হচ্ছে পরিবার পরিজন, এখানে একদম কনসেন্ট নিয়ে কাজগুলো করতে হবে। তো এইখানে অঙ্গীকারপত্রের রোল হচ্ছে জাস্ট সবাইকে জানানো যে আমি এটা করতে ইচ্ছুক। আর অঙ্গীকারপত্রে ফোন নাম্বার থাকে। ফোন, হ্যাঁ। তো সেটাই হচ্ছে নিকট, যে সব থেকে কাছের আই ব্যাংক, তার ফোন নাম্বার থাকবে, সেইটাকে উনি কল করতে পারেন, যাই যিনি মারা যাচ্ছেন তার পরিজনেরা। এবং আমরা যেটা বারবার শুনছি যে উনি যেটা বলছেন যে পুরো শরীরকে যদি উনি অঙ্গদান করেন তাতেও কি চক্ষুদানের জন্য আলাদা করে কোনো অঙ্গীকারপত্র নিতে হবে? মাল্টি ডোনার যাতে বলা হয়, এমন আলাদা করে অঙ্গীকারপত্রের কোনো রোল নেই এখানে। কিন্তু যদি করে রাখেন, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি যখন সবকটা অর্গান ডোনেট হবে তখন চোখেরও ডোনেশন হবে। এখানে আমরা বলতে চাইবো আপনাকে যে দু রকমের ডোনেশনের কথা, ভলেন্টারি আর হসপিটাল। যখন হসপিটালে ডোনেশন করা হয় তখন এরা মাল্টি অর্গান ডোনার্সরা যখন আসেন, ওদের কিন্তু অন্যান্য অঙ্গের সাথে চোখেরও ডোনেশন নিয়ে নেওয়া হয়। বেশ, এইসব যে পদ্ধতি রয়েছে এটা কতটা ব্যয় সাপেক্ষ? দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, ফোনটা নিয়ে আরো আলোচনা এগিয়ে যাব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, শুনছি। আমি কসবা থেকে ভবানী প্রসাদ দে বলছি। বলুন। যাদের ক্যাটারাক্ট অপারেশনের পর চোখে লেন্স বসানো হয়েছে তারা কি মরণোত্তর চক্ষু দান করতে পারবেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চক্ষু দানের সময় কোনো বয়স সীমা আছে, যে 80 বছর হয়ে গিয়েছে তিনি দিতে পারবেন বা পারবেন না? আমাদের এই দুটি প্রশ্ন। নমস্কার। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু সমস্যাটা শুনে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলছি যে আমার চোখ দান করা আছে। হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি শ্রীরামপুর থেকে শ্যামাপদ ঘোষ বলছি। নমস্কার। আমার চোখ দান করা আছে এবং আমার দেহ দান করা আছে, আমার এবং আমার ফ্যামিলি। এই চোখ দান করা আছে, চোখ দান আমি একটু কথা বলি যে চোখ দান ডাক্তারবাবু যেমন বলছিলেন যে চেহারা অমুক তমুক নিয়ে যায়, তা আমি এসব শ্রুতি নাটক করে একটু করি। কোন অন্ধ মানুষ যে দেখতে পায় না তারও কিন্তু চোখ নেওয়া যায়, কারণ চোখ খারাপ হয়, নার্ভ বা অমুক ডাক্তারবাবুরা সেটা ভালো জানেন, কিন্তু কর্নিয়াটা তার ঠিকই থাকে। ঠিক বলে আপনার জিজ্ঞাসাটা যদি বলেন। হ্যাঁ, জিজ্ঞাসাটা হচ্ছে বডি দান করা আছে, যে বডি দান করতে গিয়ে আমাদের অনেকে বন্ধু বান্ধব সে যে কি হ্যাপা করতে হয় সেটা যদি একটু সহজ পদ্ধতিতে বলে দেন তাহলে খুব ভালো হয়। খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। অবশ্যই আপনি শুনতে থাকুন, আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যাটা জেনে নিই। নমস্কার। নমস্কার, বলুন, শুনছি। আমি সুভদ্রা রায় বলছি। আচ্ছা, আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি একটু জানতে চাইছি যে এই যে চক্ষুদানে যে অঙ্গীকারপত্র প্রসেসটা একটু যদি ব্রিফলি বলেন তাহলে হয়তো আমরা অনেকটা উপকৃত হব, কারণ আমরাও এই মহৎ উদ্দেশ্যে সাক্ষী হতে চাই। আমি অন্তত, আমার ব্যক্তিগত ইচ্ছা, একটু এটা বললে।
আপনাদের প্রত্যেককে সহস্র কোটি ধন্যবাদ এই প্রচেষ্টা বা এই পদক্ষেপ নেওয়ার জন্য। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, আমরা পরপর প্রত্যেকটা উত্তরে ফিরে যাব, তার আগে ফোনগুলো একটু সমস্যা জেনে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন? বলছি যে আমার বয়স 80 বছর, 83 বছর। আমি চন্দননগর থেকে বলছি। আমার বয়স, আমার চক্ষুদান, এই দেহদান করা আছে, সেই দেহদানটা আমি কি সঙ্গে সঙ্গেই কোনো নিকটবর্তী চক্ষুদান শিবিরে বলবো, না যেখানে দেহদান করা সেখানে বলবো? এইটা আমার প্রশ্ন। সেটাই উনি জানতে চাইছেন, দেহদানের সাথে চক্ষুদান হয় কিনা। লাস্টের প্রশ্ন দিয়ে শুরু করছি, ডক্টর পাল। হ্যাঁ, বলুন। করা যায়, মানে দেহদানের সাথে চক্ষুদানও করা যায়, কিন্তু চক্ষুদানের জন্য আমাদের পশ্চিমবাংলায় 14টা আই ব্যাংকস আছে। এই আই ব্যাংকসের মাধ্যমেই কিন্তু চক্ষুদানটা সম্ভব হবে। তো ওনার যে নিকটতম, মানে যেটা সব থেকে কাছের আই ব্যাংক আছে, সেখানে অঙ্গীকারপত্র, যেটা এতক্ষণ ধরে আমরা ডিসকাস বা আলোচনা করছি, অঙ্গীকারপত্রের কাজ এটাই হচ্ছে যে আপনি একটা নাম্বার পেয়ে যাবেন, আপনি একটা সচেতন থাকলেন, আপনার পরিজনেরা সচেতন থাকলো যে আমাদের দান করার কথাটা বলে দেওয়া হয়েছে। তো যখন মানে মানুষ মারা যাচ্ছেন, তখন ওই নম্বর বা টোল ফ্রি নম্বর যেটা ওর মধ্যে লেখা আছে, সেই নম্বরটাতে ফোন করলেই সরাসরি অ্যাটেন্ডেন্টস বা টেকনিশিয়ানস আই ব্যাংকের চলে আসবেন। এবং যেহেতু এক একটি আই ব্যাংকের নম্বর আলাদা, সেহেতু সেগুলো আমরা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। ডক্টর বসাক, ভীষণ জানতে ইচ্ছে করছে, আপনি যে সংস্থার সাথে যুক্ত রয়েছেন, সেখানে বছরে কতগুলো এই ধরনের কর্নিয়া প্রতিস্থাপন করা হয় এবং কতগুলো কর্নিয়া আপনারা পান? তো আমাদের সংগ্রহ হয় মোটামুটি বছরে প্রায় 1,500-এর বেশি, আর আমরা অপারেশন করে থাকি প্রায় 1100 থেকে 1200 এরকম কর্নিয়া অন্ধ পেশেন্টদের জন্য। তো এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে প্রত্যেক বছর এই সংখ্যাটা হচ্ছে। এবং এই যে ফলো আপ পিরিয়ডটা, ডক্টর পাল, কতদিন পর একজন মানুষ বুঝতে পারবে, ধরুন এই কর্নিয়া অপারেশন হলো, তার কতদিন পর সে তার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে? এটা কোনো জেনারেল মানে নয়, গাইডলাইন নয় যে এমন হবে, কিন্তু আমরা 2 থেকে 3 মাসের মধ্যে যখন সার্জারি বা অপারেশনের সময়টা কেটে গেল, বা ব্যথা, লাল ভাব এইসব ঠিক হয়ে গেল, পেশেন্ট মোটামুটি একটা দৃষ্টিশক্তি ফিরে পায়। আর প্রায় যখন আমরা 9 মাস থেকে 1 বছর হয়ে যায়, যখন ওর সেলাই আমরা কেটে দিই, যদি আমরা কমপ্লিট কর্নিয়া ট্রান্সপ্লান্টের কথা বলি, তখন যদি সেলাই কেটে দেওয়া হয়, তাহলে প্রায় 1 বছরের মধ্যে আমরা সব সেলাই কেটে দিই। আর সেখানে যদি পার্শিয়াল কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয়, সেটা তো আরও তাড়াতাড়ি দৃষ্টি ফিরে পাওয়া যায় তার মধ্যে। বেশ, ধরুন যে চলে গেল তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যে রয়ে যাচ্ছে, যার কাছে এই চোখটি প্রতিস্থাপিত হচ্ছে, তাকে কত তাড়াতাড়ি আমরা দৃষ্টিশক্তি মানে দেওয়ার জন্য সারা জীবনই কি তাকে ওষুধ লাগিয়ে যেতে হবে, বা কতদিন অন্তর অন্তর চক্ষু বিশেষজ্ঞের কাছে আসতে হবে, সেই প্রসেসটা আপনি যদি একটু বলেন। ঠিক, এটা খুবই জরুরি প্রশ্ন করেছেন। তো যারা কেরাটোপ্লাস্টি বা কর্নিয়া প্রতিস্থাপন পেশেন্ট, তাদের কাছে কিন্তু অপারেশনটা সাকসেস হওয়ার এই দুটিই খুব জরুরি, যেটা আপনি বললেন, ওষুধ লাগানো আর চেক আপ করানো। প্রথম বছরটা খুব জরুরি। প্রথম বছর আমরা প্রায় 1 মাস 2 মাস অন্তর অন্তর তাদের দেখতে থাকি। পরবর্তীকালে দেখার সময়টা আস্তে আস্তে বাড়তে থাকে। ওষুধ বেশিরভাগ ক্ষেত্রে প্রায় সারা জীবনই ওষুধ দিয়ে যেতে হয়, কারণ একটি অন্য মানুষের টিস্যু আপনার বডিতে আছে, তো সেখানে রিজেকশন বা বডি অনেক সময় ও টিস্যুটা গ্রহণ করতে চায় না। যাতে এই রিয়াকশনগুলো না হয়, এগুলোকে আটকানোর জন্যই আমরা ওষুধগুলো কন্টিনিউ করতে বলে থাকা হয়। যেরকম কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে খাওয়ার ওষুধ খেতে হয়, চোখের ক্ষেত্রে ড্রপের মাধ্যমে এই ওষুধগুলো দেওয়া হয়ে থাকে। বেশ, তবে এটা বোঝা গেল যে যার জন্য দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, তার তো নতুন করে হারানোর কিছু নেই, সে যেটা পাবে সেটাই তার কাছে এক্সট্রা বেশি পাওয়া। অতএব সেই ক্ষেত্রে এই যে ডক্টর বসাক আমাদের বললেন যে মানে খুব ঘন ঘন ডাক্তারের কাছে আসতে হতে পারে, সেই ব্যাপারটা এবং যে ওষুধের যে খরচা, এটা কি অত্যন্ত ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার? সাধারণ মানুষ কি এর ভার বহন করতে পারবে? যেটা মেন ওষুধ, যেটাকে আমরা বলি প্রেডনিসোলোন, সেটা একটা স্টেরয়েড ড্রপ। সেই ড্রপটার কিন্তু দাম অনেক কম, তাই জন্য সেই ড্রপটাকে একমাত্র ড্রপ যেটাকে পেশেন্ট জীবনভর বলতে পারেন, বা প্রায় 10 বছর 12 বছর বলতে পারেন দিয়ে যেতে পারে। তাই জন্যে খুব যে খরচা হবে সে নয়, কিন্তু হ্যাঁ, ডাক্তারের কাছে যাওয়ার আশা এইটা পেশেন্টকে করতেই হবে। কেন কি, চোখটা যদি বাঁচিয়ে রাখতে হয় বা চোখ নিজের শরীরের সাথে গ্রহণ অবস্থায় যদি থাকতে হয়,
তাহলে তো মানে ডাক্তারের কনসালটেশনে যেটা বললেন ডক্টর বসাক, ফার্স্ট ইয়ার মানে প্রথম 1 বছরটা খুব ইম্পর্টেন্ট। ডক্টর বসাক, আমরা কিন্তু যে ফোনগুলো এসেছিল সেগুলোর উত্তর দেওয়া হয়নি, আমরা ফোনের উত্তরগুলোতে ফিরে যাই। অবশ্যই। প্রথম যিনি ফোন করেছিলেন উনি বলছিলেন যে ওনার চোখে ছানি অপারেশন হয়ে লেন্স বসানো আছে। তো সেটা আগে ডক্টর পাল বলেছেন এটি কোনো চক্ষুদানের ক্ষেত্রে কোনো বারণ নয়, আপনি অবশ্যই আপনার চোখদান করতে পারেন। আর দ্বিতীয়, আপনি বয়স সম্বন্ধে জানতে চেয়েছিলেন, আপনার বয়স কোনো বাধা নেই। আমরা অনেক 80 বছর, 90 বছর, 100 বছরেরও ক্ষেত্রেও তাদের চোখ নিয়ে থাকি। আগে যেটা ডক্টর পাল আর আমি বলছিলাম যে আমরা কর্নিয়া তারপরে ইভ্যালুয়েশন করে থাকি, সব কর্নিয়া সব রোগের জন্য উপযুক্ত নয়, সেইটা আমরা টেস্টের মাধ্যমে কিছু সেল কাউন্টের মাধ্যমে দেখে নিই যে কোন কর্নিয়া কোন রোগের জন্য দেওয়া যাবে। আর কোনো কারণে যদি অপারেশনে সেটা ব্যবহার করা গেল না, এটা ভাববেন না যে সেই কর্নিয়াটা ব্যর্থ, সেই কর্নিয়া দান বা চক্ষুদানটা ব্যর্থ হলো। এটা আমরা গবেষণা বা রিসার্চের ক্ষেত্রে আর সার্জিক্যাল ট্রেনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই যে আমাদের দেশে 1500 কর্নিয়া সার্জন আছে, আমরা সবাই এইভাবেই আমাদের সার্জারিগুলো শিখে এসেছি। তারপরে দ্বিতীয় যিনি প্রশ্ন করেছিলেন বলেছিলেন যে যারা অন্ধ তাদের ক্ষেত্রেও চোখদান হতে পারে। এটা একটা খুব টেকনিক্যাল জায়গা যেটা আপনি বলছেন, যেখানে অন্য রেটিনার কারণে যারা অন্ধ বা চোখের নার্ভের কারণে যারা অন্ধ, যেখানে কর্নিয়াটা স্বচ্ছ আছে, ভালো আছে, কর্নিয়া সেল ভালো আছে, অবশ্যই তারা এইখানে চোখদান করতে পারে। এটা কোনো সেই ক্ষেত্রে চোখদানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে না। ধরুন আজকে কেউ চোখদান মানে ধরুন কর্নিয়া প্রতিস্থাপন করতে চান, তাহলে তিনি কিভাবে অ্যাপ্রোচ করবেন, বা কোনো এরকম কোনো পদ্ধতি আছে কিনা, কোনো লিস্ট আছে কিনা যে এর পরে উনি পাবেন, বা এরকম কোনো ব্যাপার আছে কিনা, এই পদ্ধতিটা কি? বিভিন্ন হসপিটালে যেখানে যেখানে এই দানের প্রক্রিয়াগুলো হয়, মানে কেরাটোপ্লাস্টি হয়, সেখানে একটা লিস্ট বা একটা রেজিস্টার মেনটেন করা হয়। পেশেন্ট যিনি চাইছেন চক্ষুদান, তাদের ডক্টরকে দেখাতে হবে, ডক্টর দেখবেন, দেখে অ্যানালাইজ করবেন, করে কি ধরনের সার্জারি তার লাগবে, কমপ্লিট ট্রান্সপ্লান্ট, পার্শিয়াল ট্রান্সপ্লান্ট, সামনের দিকে ড্যাল্ক বা পেছনের দিকে ডিমেক, বিভিন্ন সার্জারিজ আছে, কোন ধরনের সার্জারি লাগবে সেটা ডিসাইড করা হবে। আর সেই সার্জারির অনুযায়ী যে টিস্যু আসবে, মানে যা সেল কাউন্ট ভালো হবে বা মানে বয়স অনুযায়ী মোটামুটি একটা ম্যাচিং করে সার্জিক্যাল একটা ডেট দেওয়া হয় পেশেন্টকে। তো সেই ডেটে পেশেন্টকে আসতে হবে, চোখ যখন আসবে। তো এই নিয়ে পেশেন্টকে মানে ডক্টর আর হসপিটাল এই দুটোরই মানে সম্মুখ হতে হবে। আরও আলোচনায় ফিরে যাব, দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যা জেনে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ নমস্কার, আমি পাথরঘাটা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ক্ষেত্র মহলপুর গ্রাম থেকে কথা বলছি। বলুন, শুনছি, আমরা শুনছি, আপনি বলুন। হ্যাঁ, আমি পাথরঘাটা ক্ষেত্র মহলপুর থেকে। আপনার সমস্যাটা? আমার সমস্যা নয়, আমার বাড়ির পাশে অত্যন্ত দরিদ্র মানুষ, ওদের জন্ম অবস্থা থেকে দুটি ছেলে আছে, দুটি ছেলে কিন্তু অন্ধ, কি করলে সমাধান হতে পারে? বেশ, অত্যন্ত সংবেদনশীল একটি প্রশ্ন, বাচ্চাদের সম্বন্ধে উনি জানতে চেয়েছেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু সমস্যাটা জেনে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমরা শুনছি। হ্যালো, বলুন, আমরা সম্ভবত, হ্যালো, আপনারা, হ্যাঁ বলুন, আপনার সমস্যাটা যদি বলেন। আগে একবার করেছিলাম, বেশ, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডক্টর বসাক, আসছে আপনার কাছে, শিশুদের ক্ষেত্রেও কি কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা সম্ভব, এবং সেক্ষেত্রে কীভাবে উপকার পেতে পারে বাচ্চারা? তো যেটা আমরা প্রথমে দেখছিলাম যে কর্নিয়াজনিত অন্ধত্বের কারণের মধ্যে যেটা দেখছিলাম যে কিছু জেনেটিক কারণ বা কিছু ডেভেলপমেন্টাল কারণ, যেখানে জন্মগত কারণে চোখের সব গঠনগুলো ঠিকমতো হয়নি, সেইখানে হচ্ছে বেসিক্যালি শিশুদের ক্ষেত্রে ওটা আমাদের কাছে একটা খুব বড় সংখ্যায় আসে, রুগীরা আসে। শিশুদের ক্ষেত্রে কঠিন যেটা হয়ে যায় অনেক সময় খুব ছোট বয়সে, যেটা আমাদের চেষ্টা থাকে যত তাড়াতাড়ি এদেরকে অপারেশনগুলো করা, কারণ যেটা দেখা যায় যে যদি চোখের আলো যদি না ঢোকে সঠিক সময়, একদম শিশু বয়সে যদি আলো না ঢোকে, সেই ক্ষেত্রে চোখের পুরোপুরি বিকাশ ঘটে না।
চোখের তখন অ্যামব্লায়োপিয়া বা লেজি আই বলে একটা ঘটনা হয়। তো পরবর্তীকালে তাদের যদি লেট করে চিকিৎসা করা হয় তাহলে তখন কিন্তু তাদের অপারেশনের খুব একটা সাকসেস হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকে যত তাড়াতাড়ি অপারেশন করা সম্ভব সেটা। বারবার কি কর্নিয়া প্রতিস্থাপন করা সম্ভব ডক্টর পাল? ডেফিনেটলি। কর্নিয়া একটা শার্ট বা জামার মতন, বেশ, সেটা আপনি চাইলে বারবার প্রতিস্থাপন করতে পারেন, কিন্তু এটাও ঠিক যে এই বারবার করলে শরীরের মধ্যে এরকম রিয়াকশনস হয় যেটা দিয়ে নেক্সট চান্সেস অফ ফেলিয়ার বা যেটা স্বচ্ছ থেকে অস্বচ্ছ হওয়ার চান্সেসও বেড়ে যায়। বাট এটা কোনো বারণ নেই যে মানে 2 বার 3 বার 4 বার এরকম কোনো বারণ নেই, কর্নিয়া বারবার প্রতিস্থাপন করা যায়। দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম, পশ্চিম থেকে। আসলে আমার দাদার বয়স ওই 50 মতো। একটা চোখে উনি মোটামুটি দেখতে পান না, সিরা শুকিয়ে গিয়েছে, আর একটা চোখে ওই বারবার ঘা হচ্ছে কর্নিয়াতে, যার ফলে ওই একটা কেয়ার মতো একটা দাগ পড়ে গেছে আর কি। যার ফলে উনি ধোঁয়া দেখাচ্ছে আর কি। ওই ভেগামক্স বলে একটা ড্রপ লাগানো হয়, ডাক্তারবাবু বলেছিলেন, কিন্তু সেভাবে সুবিধা কিছু হচ্ছে না আর কি। মানে পরবর্তী পদক্ষেপ কি নিতে পারি? কোনো লেন্সের মাধ্যমে ঠিক হতে পারে বা লেজার ট্রিটমেন্ট বা কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট কি হতে পারে? খুব সুন্দর করে গুছিয়ে উনি ওনার প্রশ্নটি রেখেছেন। পরের জন কে আছেন একটু সমস্যাটা শুনে নি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনছি, বলুন। হ্যাঁ, আমার নাম জয়ন্ত কুমার সামন্ত, সাগরদিঘি, মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন স্যার। তো আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা, ডাক্তারবাবুদের এবং আপনাকেও। প্রশ্নটি হচ্ছে যে আমার মায়ের গ্লুকোমা আছে একটু। তো এই গ্লুকোমা থাকা অবস্থায় আপনারা কি চক্ষু মানে সংগ্রহ করেন? মরণোত্তর চক্ষুদান উনি কি করতে পারেন? সেক্ষেত্রে কি নিয়ম আছে একটু যদি বলেন। বেশ, আরও একজন দর্শক বন্ধু, ভালোই লাগছে যে বহু মানুষ অনুপ্রেরিত হয়েছেন আমাদের অনুষ্ঠান দেখে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, বলুন, শুনছি। নমস্কার, বলুন, শুনছি। শুভ সন্ধ্যা ডাক্তারবাবুদের। বলছি, কোন জীবিত মানুষ কি তার একটা চক্ষু দান করতে পারবে? এই প্রশ্নটা কিন্তু খুব ইন্টারেস্টিং। উনি জানতে চেয়েছেন জীবিত মানুষ চক্ষু দান করতে পারবেন কিনা। ডক্টর পাল, আপনি কি বলবেন? সরকারি আইন অনুযায়ী কোনো জীবিত মানুষ কিন্তু চক্ষু দান করতে পারবেন না। এটা শুধুমাত্র ক্যাডাভারিক আই বা মরে যাওয়ার পর শুধুমাত্র তখনই সম্ভব, পরিজনের সম্মতির পর। আরও একজন দর্শক বন্ধু ফোন করে বললেন চোখে আলসার হয়েছে, বারবার ড্রপ দিতে হচ্ছে, একটি অ্যান্টিবায়োটিকের নামও উনি বললেন, সে ব্যাপারে কি করা উচিত? ওনার যদি চোখের মনিতে এই যে বারবার আলসার হওয়ার কারণে উনি বলছেন যে কর্নিয়াটা ঘোলা হয়ে গেছে, তো এই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার আগে একটা চক্ষুরোগ বিশেষজ্ঞ বা কর্নিয়া স্পেশালিস্টের কাছে একবার চেক আপ করানো দরকার। যদি থাকে নানান রকম চিকিৎসা এখানে হতে পারে। আপনি লেন্সের কথা বললেন, কন্ট্যাক্ট লেন্স চিকিৎসা হতে পারে বা কর্নিয়া প্রতিস্থাপন হতে পারে। তো আপনার ক্ষেত্রে কোন ট্রিটমেন্টটা উপযুক্ত হবে সেটা আমরা ডাক্তারবাবু দেখে চেক আপ করি, এইভাবে করা উচিত। কিন্তু এটুকু বলবো যে আশা হারানোর কিছু নেই, ডেফিনেটলি চিকিৎসা আছে। এখন অনেক রকম আমাদের প্রযুক্তি বেরিয়ে গেছে, অপারেশন ভালো হয়ে গেছে, ওষুধ ভালো হয়ে গেছে, কাজে ডাক্তারবাবুর কাছে যান, ট্রিটমেন্ট করুন, ডেফিনেটলি উনি ভালো হবেন। বেশ, এবং আরও একজন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গ্লকোমা থাকলে কি চক্ষুদান করা যায়? যেরকম ডক্টর বসাক আগেই বললেন যে নার্ভের প্রবলেম থাকলে, গ্লকোমা থাকলে, রেটিনার প্রবলেম থাকলে কর্নিয়ার ট্রান্সপ্লান্ট করা যায়। মানে স্বচ্ছ অস্বচ্ছ কর্নিয়া সবকটাই ট্রান্সপ্লান্ট করা যায়। অস্বচ্ছ কর্নিয়া হলে সেটা গবেষণা, ট্রেনিং এইসবের কাজে লাগবে। স্বচ্ছ কর্নিয়া ট্রান্সপ্লান্ট হলে সেটা দৃষ্টির কাজে লাগবে। আরও দর্শক বন্ধু রয়েছেন, একটু সমস্যা জেনে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমরা শুনছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন, আমরা শুনছি। বলছি যে একটা মানুষ মারা কতক্ষণ পর চোখটা তুলতে পারে? বেশ, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক কতক্ষণ পরে। পরের প্রশ্নে চলে যাই আমরা। হ্যালো, কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডক্টর বসাক, আসছে আপনার কাছে, ঠিক কতক্ষণ পর? ঠিক, এটা ডক্টর পাল আগে যেরকম বলছিলেন যে 4 থেকে 6 ঘন্টা হচ্ছে আমাদের বই অনুযায়ী বা থিওরি অনুযায়ী 4 থেকে 6 ঘন্টার মধ্যে চোখ সংগ্রহ করতে পারলে সেটা সব থেকে ভালো। আর যাতে এই সময়ের মধ্যে কর্নিয়া ভালো থাকে তার জন্য পরিবাররা যেটা সাবধানতা করতে পারেন, যে যিনি মারা গেছেন ওনার চোখ দুটো বন্ধ করে দেওয়া,
ওপর থেকে ফ্যান যাতে ডিরেক্টলি চোখে হাওয়া না লাগে ফ্যানটা অফ করে দেওয়া, ঘরে এসি থাকলে সেটা চালিয়ে দেওয়া, ভেজা তুলো বা একটা বরফ একটু রুমালের মধ্যে বা পরিষ্কার কাপড়ে দিয়ে সেটা চোখের ওপর রেখে দেওয়া, তাহলে কর্নিয়াটা ভালো থাকবে। আর যত তাড়াতাড়ি সম্ভব আই ব্যাংকে যোগাযোগ করুন, কারণ তাদেরও আপনার বাড়ি পৌঁছাতে বা হাসপাতালে পৌঁছাতে সময় লাগবে, তো তারা সব চেষ্টা করবে সবসময় যত তাড়াতাড়ি সম্ভব আপনার ঠিকানায় পৌঁছে যাওয়া। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। মুখে যারা বিলেয়ে থাকে, যে গ্রামে থাকে, তারা চক্ষুদান কি করে করবে? একদমই তাই, সত্যি আপনাদের শহরে বসে এসি ঘরে বসে এই আলোচনাগুলো করা খুব সহজ। ডক্টর পাল, আসছে আপনার কাছে। প্রত্যন্ত গ্রামে একজন মানুষ যদি সত্যি এই প্রচেষ্টায় এগিয়ে যেতে চান, কি করবেন? এখন এরকম কোনো সিস্টেম নেই যেখানে যদি ভলেন্টারি বা ঘরে গিয়ে কালেক্ট করতে হয়, আর সেটা প্রত্যন্ত গ্রামে হয়। কিন্তু যদি কেউ অঙ্গীকার করে থাকেন আর যদি কেউ ডায়াল এরম করে রাখেন, তো বিভিন্ন আই ব্যাংকস আছে যারা মানে মোটামুটি 100 কিলোমিটার মানে 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কাভারেজ করে। আর যদি আপনার বাড়ি বা আপনার গ্রাম এরকম কোনো 100 কিলোমিটার্স বা 60 to 100 কিলোমিটার্স রেঞ্জে আসে, তো ডেফিনেটলি কালেকশন করা যায়। আর বাই চান্স যদি কোনো গ্রামের মানুষ বা প্রত্যন্ত গ্রামের মানুষ হসপিটালে ভর্তি হচ্ছেন আর হসপিটালে মারা যাচ্ছেন, সেখানে জিনিসটা আরও সহজ হয়ে যায় কালেকশন করাটা। বেশ, তবে ডক্টর বসাক, চোখ দান সম্পর্কে সব থেকে ভুল ধারণাগুলো মানুষের মধ্যে কি, এবং সেটা আমরা ভাঙবো কিভাবে? তো ভুল ধারণাগুলো যেগুলো এখন যে প্রশ্নগুলো করছেন সেটা থেকে বোঝা যাচ্ছে যে একটা সবাই ভয় পায় যে বয়স নিয়ে, বা চোখে আগে কোনো সার্জারি হয়েছে সেটা নিয়ে, চোখে অন্যান্য কোনো রোগ থাকলো সেটা নিয়ে, বা শরীরে অন্য কোনো রোগ থাকলো সেটা নিয়ে। তো এখান থেকে আমরা আজকের আলোচনায় যেটা বুঝতে পারছি যে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো বাধা সৃষ্টি করবে না কর্নিয়া দান বা চোখদানের ক্ষেত্রে। আপনার বয়স 80 হোক, 90 হোক, চোখদান করুন। আপনার ছানি অপারেশন হয়েছে, চোখদান করুন। গ্লকোমা আছে, রেটিনা আছে, চোখদান করুন। হাই পাওয়ারের চশমা পরে, চোখদান করুন। সুগার আছে, হাইপারটেনশন আছে, চোখদান করুন। সবাই এগিয়ে আসুন, কোনো বাধা নেই। আরও একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছে করছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মানে একটা অ্যাভারেজ পরিসংখ্যান যে ডক্টর বসাক আপনি যদি বলেন যে কতগুলো চক্ষুদান কালেকশন হয় এবং কতগুলো ট্রান্সপ্লান্ট হয়, একটা অ্যাভারেজ কিছু যদি অ্যাভারেজ আমাদের 2000 থেকে 2500 প্রত্যেক বছর এই রকম অপারেশন হয়ে থাকে। কতগুলো সংগ্রহ হয় সেই পরিসংখ্যানটা আমার জানা নেই। ঠিক আছে, আপনি যে সংস্থার সাথে যুক্ত রয়েছেন সেখানে কতগুলি? আমাদের সংস্থায় বা আমাদের হাসপাতালে প্রত্যেক বছর 1100 থেকে 1200 জনের এরকম অপারেশন করা হয়। আমাদের সংগ্রহ হয় ধরুন 1500 থেকে 1900 এরকম সংগ্রহ হয় প্রত্যেক বছর। বেশ, আমরা বুঝলাম যে ফোনে বহু বয়স্ক মানুষরা ফোন করছেন, কিন্তু ডক্টর পাল, তরুণ প্রজন্মকে আমরা কিভাবে মোটিভেট করব, তাদের কিভাবে উদ্বুদ্ধ করব চক্ষুদান করার জন্য? যে কোনো রোগ বা যে কোনো জিনিস তরুণ প্রজন্মই হচ্ছে যেটা এগিয়ে নিয়ে যাবে। সেখানে আই ডোনেশন বা এই যে চক্ষুদান, এটাতে পিছিয়ে থাকা কেন? বিভিন্ন জায়গায় পোস্টার মেকিং কম্পিটিশন, এই যে আমরা 2 সপ্তাহের যে আমরা ফোর্টনাইট পালন করছি, এটা 40তম ফোর্টনাইট, আমাদের ন্যাশনাল ফোর্টনাইট। এর মধ্যে তরুণ প্রজন্মের আজকাল সোশ্যাল মিডিয়াতে হয়ে গিয়ে মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এর থ্রু দিয়ে যে ট্রান্সমিশন, এর থ্রু দিয়ে যে ভিজিবিলিটি, এর থ্রু দিয়ে যে মানে যে প্রচারের মানে পোটেনশিয়ালটা আছে, সেটা কিন্তু শুধুমাত্র তরুণ প্রজন্মেরই কাছে সম্ভব। তাই এখন মানে বিভিন্ন আই ক্যাম্পসে যেরকম বললাম পোস্টার মেকিং কম্পিটিশন হচ্ছে, এই সচেতনের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো হচ্ছে। এর মধ্যে মানে তরুণ প্রজন্মের অনেক তরুণ এবং শিশুরাও এই যে আর্ট কম্পিটিশন, পোস্টার মেকিং, বাচ্চারাও কিন্তু এইখানে অনেকটা উদ্বুদ্ধ হতে পারে। আমরা যদি স্কুলগুলোকে অ্যাপ্রোচ করতে পারি, সেখানে যদি টিচাররা বাচ্চাদের একদম ছোটোর থেকে কুড়ি অবস্থা থেকে মনের মধ্যে ঢুকিয়ে দেয় যে কিছু দেওয়ার আছে এই পৃথিবীকে, তাহলে হয়তো অনেকটাই তারা মানে ছোটোর থেকেই এই জিনিসগুলো বুঝতে শিখবে। আরও একটা জিনিস ভীষণ রকম জানতে ইচ্ছে করছে যে আমরা যদি এগিয়ে যেতে চাই, কোনো টেক হোম মেসেজ শেষ করার আগে ডক্টর বসাক আপনি কি বলবেন? টেক হোম মেসেজ হচ্ছে, সবাই আজকে যারা দেখছেন তারা সবাই অঙ্গীকার করুন, আপনার পরিবার পরিজনকে জানিয়ে দিন আপনার ইচ্ছা, আর যাতে আপনার ইচ্ছাটুকু ঠিকমতো পালন হয় এটা একটু পাড়ায় খোঁজ খবর করে নিন যে আপনার নিকটতম আই ব্যাংক কোনটা, সেই ফোন নাম্বারটা লিখে রাখুন।
বেশ, এরপরে দর্শক বন্ধুদের জন্য বলবো যে আগামী বৃহস্পতিবার দিন 28শে অগস্ট 2025 সন্ধ্যে 6টায় আমাদের অনুষ্ঠান হবে অ্যাকিউপাংচার স্পেশালিস্ট। রয়েছেন ডক্টর দেবাশিস বক্সি এবং ডক্টর পিনাকি চক্রবর্তী। অ্যাঙ্কারে রয়েছেন ডক্টর ধীরেশ চৌধুরী। শেষ করার আগে আরও একবার বলবো যে আসুন আমরা সহানুভূতি আর করুণার একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি এবং চেষ্টা করি আমাদের চোখ যেন বেঁচে থাকে আমাদের চলে যাওয়ার পরেও, কাউকে একটা নতুন ভোর দেখার জন্য আবার আমরা উদ্বুদ্ধ করি, নিজেরাও সেই জায়গাটা তৈরি করে দিই। দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন আর চক্ষুদান করার অঙ্গীকারবদ্ধ হবেন। নমস্কার। 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 বৃহস্পতিবার 28শে আগস্টের অনুষ্ঠান পরিচিতি ভোর 5:30টায় শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান